কালকের জন্য নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটি আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025। আজকে এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার। আমরা কালকের জন্য অর্থাৎ শুক্রবার 28শে ফেব্রুয়ারি মাসের শেষ দিনের জন্য অ্যানালিসিস করব। আজকেও কিন্তু এক্সপেক্টেড মুভ, আপ মুভ কিন্তু এলো না। মার্কেট কিন্তু ধীরে ধীরে স্লিপ করছে, যদিও একই জায়গাতে ক্লোজিং হয়েছে। আমরা সমস্ত টাইম ফ্রেমেই অ্যানালিসিস করব যে নতুনভাবে মার্কেট যে মাস শুরু হতে চলেছে সেখানে কি হতে পারে কি না হতে পারে, সমস্ত কিছু একটুখানি আলোচনা করব। তবে কালকের পর আমরা ভালোভাবে সেটি আলোচনা করব পরের মাসের জন্য। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই যদি আমরা নিফটির রেঞ্জটা দেখি, আজ নিফটি দেখতেই পাচ্ছেন 2.5 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। 2.5 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে মানে বলতেই পারেন যে মার্কেট যেখানে ছিল সেই জায়গাটাতেই ক্লোজিং দিয়েছে। কিন্তু সারাদিনে সেই ওঠানামা করলো কতটা? ওঠানামা যে সে প্রচুর করেছে তা কিন্তু নয়। ওঠানামা 100 পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো কখন মার্কেট একটি টাইট রেঞ্জে সীমাবদ্ধ থাকে? যখন উপর থেকেও সেলার্সরা চাপ দিচ্ছে, যখন নিচে থেকে বায়ার্সরা চাপ দিচ্ছে। এদের দুজনের মধ্যে যখন একটা টাইট ফাইট হয় তখনই কিন্তু মার্কেট একটি নির্দিষ্ট ছোট রেঞ্জে সীমাবদ্ধ থাকে। এখন এই ছোট রেঞ্জে সীমাবদ্ধ থাকার পর সে হয় উপরের দিকে কিংবা নিচের দিকে যায়। যদিও মান্থলি ক্যান্ডেলে নিফটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাগাতার 5টা মাস মোটামুটিভাবে ফিক্সড করে নিয়েছে যে নেগেটিভে সে বন্ধ করবে। 5টা মাস কিন্তু নেগেটিভ হতে চলেছে, 4টে মাস কনফার্ম এবং একটি মাস যা রেজাল্ট দাঁড়িয়েছে। যদি কালকে একটা অভূতপূর্ব মুভও আসে তাও আমরা কিন্তু ধরে নিতে পারি যে মোটামুটিভাবে এই মাসটাও কিন্তু নেগেটিভেই বন্ধ হবে, যেটি এককালীন রেকর্ড। এর আগে 5টি মাস টানা বন্ধ হয়েছিল দীর্ঘ বছর আগে। আমরা ছোট টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে প্রথমে একবার দেখি। দেখুন, আজকে আমি একটা নতুন আপনার কি বলবো লেভেল ড্র করেছি, একটা গ্রিন লেভেল একটা ড্র করেছি। এই লেভেলটি আগেই আমার ড্র করা উচিত ছিল, কিন্তু আমি সেটি করিনি। কেন এখানে সে স্তব্ধ হচ্ছে এটাকে বোঝানোর জন্য আমি এই লেভেলটিকে ড্র করলাম। আপনারা দেখুন, মন দিয়ে দেখুন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ট্রেন্ড লাইন এবং যেটা আগের সাপোর্ট এরিয়া ছিল সেটাকে ভেঙে কিন্তু নিফটি মোটামুটিভাবে ক্লোজিং দিচ্ছে এই পাশে। তো এখানে এসে একটা টাইট জায়গাতে সে থাকছে কেন সেটি বুঝবার জন্য এটা থেকে যদি আমরা একটু বাঁ দিকে যাই তাহলে দেখতে পাবেন এই ক্যান্ডেলটিকে একটু মন দিয়ে দেখুন। এই ক্যান্ডেলটিকে মন দিয়ে দেখানোর জন্য আমি একটু বড় করছি, আপনারা লক্ষ্য করুন ভালো করে। আমি করলাম কি, এই ছবিগুলোকে বন্ধ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই যে ক্যান্ডেলটা দেখে আপনার কি মনে হচ্ছে? দেখুন, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সেলার্সরা নিচে নামিয়েছে। নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে সেলার্সরা, বায়ার্সরা তুলে নিয়ে এসছে। যখনই এরকম ধরনের ছোট ক্যান্ডেল ডোজির মতো একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে কি? তার মানে উভয় পক্ষকে আপনি সমান বলতে পারেন। যেমন বুলসরা রয়েছে তেমন বিয়ার্সরা রয়েছে, এদের শক্তি মোটামুটিভাবে সমান। অর্থাৎ এই এরিয়াটাকে নিয়ে তারা কিন্তু মারপিট করেছে নিজেদের মধ্যে। অর্থাৎ এখানে একটা টাইট কি হয়েছে, যুদ্ধ হয়েছে। যেমন এই রেঞ্জে একটা টাইট যুদ্ধ হয়েছিল এই ক্যান্ডেলে, এবং তারপর মার্কেট ঠিক করেছে যে মার্কেট উপরের দিকে যাব। অর্থাৎ এখানে বুলরা শক্তিশালী হয়েছে। এখানে এসে মার্কেট কিন্তু আবার একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল যে কোন দিকে যাব, নিচের দিকে যাব না উপরের দিকে যাব। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে এবং দেখুন পরের মাসের গ্যাপ আপ ওপেন হয়েছে এতটা। মাসের ক্যান্ডেল কিন্তু এটা। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক তারপর নিচে অবধি এসেছিল পরে, কিন্তু দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে উপরের দিকে। অর্থাৎ টাইট রেঞ্জে থাকার পর মার্কেট কিন্তু উপরের দিকে লাফালাফি করেছে। তো কোন রেঞ্জটাকেও, এই রেঞ্জটাকে নিয়ে অতীতে কিন্তু মারপিট হয়েছিল। ঠিক দেখুন এখানে কেন আজকে একদিন দুদিন ধরে আপনি একটা টাইট ক্লোজিং দেখতে পাচ্ছেন সেই কারণের জন্য। আমি তার জন্য কি করলাম না, আমি এখানে একটি লেভেলকে ড্র করলাম এবং
এটি দেখাচ্ছে যে এই লেভেলটাকে নিয়ে কিন্তু একটা মারপিট হচ্ছে। এখন এখান থেকে যে বায়াসটা ওপরে তুলে নিয়ে গিয়েছিল তারা কিন্তু এখান থেকেও মার্কেটকে একটুখানি হলে পরেও ওপর থেকে তুলে নিয়ে যেতে পারে। এখানে আপনার কিন্তু ভুল ভাবার কোনো জায়গা নেই। কি ভুল? না, ভুলটা হচ্ছে মার্কেট দেখুন দীর্ঘদিন থেকে 4-5টি মাসে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়েছে। আপনি যদি মনে মনে করেন যে মার্কেট এখান থেকে টানা উপরে উঠে যাবে একদম, তাহলে আপনি ভুল করছেন। এই যে আমার ডাউন ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডটা কিন্তু আরও বেশ কিছুদিন চলতে পারে। এমন হতে পারে না তা নয়, হতে পারে, কিন্তু বেশ কিছুদিন এটা চলার কথা। যেভাবে এটা পড়েছে সেভাবে এখন বেশ কিছুদিন পড়ার কথা। মানুষ যতক্ষণ পর্যন্ত না অসম্ভব রকমের অধৈর্য হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে এই জায়গাটাতে থাকার কথা। এখন দেখুন মার্কেটে 2-3 মাস যারা ইনভেস্টার রয়েছে তারা কিন্তু সহ্য করে নিয়েছে, কিন্তু শেষ অবধি তাদের পক্ষে সহ্য করা কিন্তু কঠিন হয়ে যাবে। মার্কেট সেই জায়গাতে নিয়ে যাবে যখন আপনি এই পেনটাকে আর সহ্য করতে পারবেন না। আপনাকে একটা ট্রিমেন্ডাস পেন দেবে, আর যারা এই পেনটাকে সহ্য করতে পারবে তারা কিন্তু জিতে যাবে। সুতরাং মার্কেটের এখনও পর্যন্ত হয়তো এর নিচে নামতেও পারে, না নামতে পারে, আরও নিচে নেমে যেতে পারে, 21,000 হতে পারে, 22,500-তে সাপোর্ট নেবার চেষ্টা করছে, আরও একটু নিচেও সাপোর্ট জোন আছে। আমরা সব ছোটো ছোটো টাইম ফ্রেমে দেখব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরপরেও কিন্তু পেন কালকেই বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। সুতরাং আপনার সেই বিষয়ে সতর্ক থাকবেন যে কালকেই মার্কেট উঠে যাবে তা কিন্তু নয়। তবে এইটুকু আমি বলতে পারি যে ইনভেস্টারদের সামনে একটা বিরাট সুযোগ এসেছে। সেই সুযোগটা যদি হাতছাড়া করে তাহলে পরে কিন্তু সেটা সঠিক কাজ হবে না। একবার তাকিয়ে দেখুন উপর থেকে কত পার্সেন্ট কি সুন্দরভাবে সে নেমে এসেছে আপনাকে আবার একটা সুযোগ দেওয়ার জন্য। তো চলুন, আপনারা বুঝতে পারলেন। এবারে আমি যদি কেবলমাত্র একবার ব্যবহার করি আপনার মুভিং অ্যাভারেজ, তাহলেও দেখুন যে 10কে ভেঙে নেমেছে ঠিকই, কিন্তু 20 SM-এর কাছে এসে কিন্তু একটা সাপোর্ট নেবার সুযোগ আছে। এখনও কিন্তু নিচের দিকে এইভাবে নেমে যায়নি, এখনও এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে 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 এখানে ধাক্কা খেয়ে আবার নিচে আসতে পারে, উপরে যেতে পারে। যাই হোক করে সে কিন্তু কী করবে, উপরের দিকে যেতে পারে। বড় বড় ইনভেস্টাররা কি বলছেন, গবেষকরা কি বলছেন যে 25 সালে কিন্তু নিফটি 26,000 টাচ করবে। আমরা এই নিয়ে পরে আলোচনা করব, যখন আমাদের সময় থাকবে ভালো করে নিফটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা যাবে। তো চলুন উইকলি টাইম ফ্রেমে দেখি। উইকলি টাইম ফ্রেমেও যদি দেখেন, আমি তো আমার ইন্ডিকেটর ব্যবহার করতে পারছি না, যদি দেখতেন তাহলে দেখতেন যে এক্স্যাক্টলি এখানে কিন্তু সে লেভেলে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো এই জায়গাটা দেখে মনেই হচ্ছে যে সে নিচে এসেছে, এবং বাঁ দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু লম্বা লম্বা বাইং এসেছে, এখানেও বাইং এসেছে। এই জোনে কিন্তু একটা সাপোর্ট নেবার জোনে কিন্তু সে অলরেডি চলে এসেছে, অর্থাৎ 22,400 থেকে 22,500 এই রেঞ্জে কিন্তু সে পৌঁছেছে এবং সাপোর্ট নেবার চেষ্টা করছে। এটিকে আরও ভালো করে বোঝা যাবে আপনি যদি ডেলি টাইম ফ্রেমে আসেন। ডেলি টাইম ফ্রেমে আগের দিনেও কিন্তু আপনাদেরকে বললাম যে ডেলি টাইম ফ্রেমে কিন্তু অলরেডি একটা কি প্যাটার্ন তৈরি করেছে না, ফলিং এজ। তো ফলিং এজ প্যাটার্নটা সে কিন্তু এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে আজকের মার্কেটের পরও এইভাবে, এবং উপরের দিকে এটা নিয়ম হচ্ছে যখন এর উপরে ভেঙে উপরের দিকে যাবে তখন একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সে যাবে, যা নিচে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমাদের যে লাইন, সেই লাইনে দেখুন সেটাকে সমীহ করছে 3 দিন থেকে, এটাকে ব্রেক করছে না, এবং এর উপরে কিন্তু খানিকটা গিয়ে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। সুতরাং নিফটি 1 ডে টাইম ফ্রেমে কিন্তু আমাদের একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার কথা যে এটিকে কদিন থেকে সাপোর্ট নেয়, অর্থাৎ 22,500কে কতক্ষণ পর্যন্ত সে সমীহ করে। যদি সমীহ করে উপরের দিকে ওঠেও তাহলেও জানবেন যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই গ্যাপটা কিন্তু তার একবার টাচ করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে সে কী করবে না করবে। আমরা যদি এখানে মুভিং অ্যাভারেজগুলো লাগাই তাহলে নিচে দেখব কিচ্ছু সাপোর্ট নেই, ওপরে রেজিস্ট্যান্স আছে, এবং ওপরে এখান পর্যন্ত আমি বলেছিলাম যে ধীরে ধীরে সময় নষ্ট করলে এটা ধীরে ধীরে নামবে, তখন এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। এখন মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এখানে ধাক্কা খাবার চান্স আছে। এই ধাক্কাটাকে পেরিয়ে যেতে পারলে তাহলে পরে তবেই কিন্তু আমরা বলতে পারবো বুলিশ। আপাতত কোনোভাবে 23,000 এবং 23,300 এই রেঞ্জের উপরে যদি সাস্টেন না করে তাহলে মার্কেটকে আমরা কি বলবো না, মার্কেটকে আমরা
বুলিশ কোনো রকমভাবেই বলবো না। চলুন এরপরে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে দেখি। দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে আগের দিনে আমরা কি বলেছিলাম, যে আওয়ারলি টাইম ফ্রেমে একটা কি করেছে না, একটা ডবল বটম তৈরি করেছিল। সেই ডবল বটমটা কোনটা কোনটা, এইটা এবং এইটা। আজকে মোটামুটি আপনি মনে করতে পারেন যে সেই রেঞ্জকে ভেঙে একটু নেমেছে, কিন্তু আপনি ধরতে পারেন যে এটা কিন্তু ট্রিপল বটম। এটা কিন্তু আপনি একটা ট্রিপল বটম হিসেবে ধরতে পারেন। এইটুকু ইনক্লাইনেশন এমন কিছু নয়। তাহলে মার্কেট কিন্তু এখানে ট্রিপল বটম তৈরি করেছে, এবং তার সঙ্গে আপনি কি করতে পারেন, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নও কিন্তু আপনি ভাবতে পারেন মনে মনে, যে এইভাবে উপরের এটি একটি রেজিস্ট্যান্স জোন, যতক্ষণ না এটিকে ভেঙে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই বলতে পারি না যে আওয়ারলি ক্যান্ডেলে নিফটি কিন্তু বুলিশ। এবং এর একদম নিচের দিকে সেটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে দাঁড়িয়ে রয়েছে। যদি উপরের দিকে ওঠার চেষ্টাও করে, সাপোর্ট নিয়ে চেষ্টা করেছিল, যদি এটিকে ভেঙে ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু তার এটা, অর্থাৎ 22,500 মনে করতে পারেন। 22,500 তার রেজিস্ট্যান্স আছে। এটাকে ভেঙে যদি ধীরে ধীরে যায় তাহলে পরে সে এত দূর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 620 বা 650, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো যাই হোক, ট্রিপল বটম তৈরি করছে আওয়ারলি টাইম ফ্রেমে। এবারে আমরা যদি একবার মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি। মুভিং অ্যাভারেজ দেখুন কেন এখানে ধাক্কা খেয়েছে, দেখতে পাচ্ছেন কেন এক্স্যাক্টলি ধাক্কা খেয়েছে, কারণ এখানে রেজিস্ট্যান্স জোন ছিল, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নেমেছে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটু যাই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য। এই দাগ আপনার আগে থেকেই দেখছেন, এবং দাগটা আমি একটু বড় করি না, এইভাবে থাকলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দেখুন, আমরা যদি দেখাই তাহলে এখানে আমরা ডবল বটম দেখিয়েছিলাম, এটা এখন ট্রিপল বটম হয়েছে। এছাড়া এখানে একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, যেমন আওয়ারলি টাইম ফ্রেমে দিয়েছে, এখানে আরও বেশি ক্লিয়ার আর রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, এবং এখানে একটা ফলিং এজও তৈরি হয়েছে। আপনার কেউ বলতে পারবেন যে ফলিং এজটা কেমনভাবে আমি আঁকতে পারি? দেখুন ফলিং এজটা এইভাবে আঁকতে পারেন। লাস্ট দুটোকে নিয়ে, দুটো সুইংকে নিয়ে আমি একটা ফলিং এজ আঁকতে পারেন। যদি মার্কেট মনে করুন এর উপর ওপেন হলো এবং এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাহলে আপনি পরিষ্কার হচ্ছে এইটি হচ্ছে আপনার প্রাইমারি প্রথম টার্গেট, এই হিসেবে কিন্তু যেতে পারে একদম নিচেরে। কিন্তু যদি আপনি রেজিস্ট্যান্সের কথা ভাবেন এবং ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সের কথা ভাবেন, তাহলে কিন্তু সেটাকে ব্রেক করে সামান্য একটুখানি নেমেছে। সেক্ষেত্রে এর নেক্সট যদি এইভাবে বাড়াবেন, এটি হচ্ছে এইভাবে আসবে যখন, এটি হবে তার সাপোর্ট লেভেল আপাতত। আমরা একবার মুভিং অ্যাভারেজকে প্লট করে দেখি যে কি অবস্থা। আচ্ছা, এখানে তো মুভিং অ্যাভারেজ আপাতত ছেড়ে দিন, আমরা দেখছি না মুভিং অ্যাভারেজকে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে একবার চলে যাই। দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আজকে যে 27 তারিখ আমরা যে ট্রেন্ড লাইনটা এঁকেছিলাম, সেই ট্রেন্ড লাইনটাকে যদি আপনি একটুখানি বাড়াতেন মনে মনে, তাহলে দেখুন মার্কেট যখন এখানে ধাক্কা খাচ্ছে, তখন এখান থেকে আপনার কি করা উচিত? আপনি দেখেছেন যে এইখানে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, মার্কেট ওপেন হয়েছে, এখানে ওপেন হয়ে এখানে ধাক্কা খেয়েছে। আপনার কি করা উচিত? আপনার মার্কেট শর্ট করা উচিত। দেখুন কাছাকাছি জায়গা থেকে উঠলো, আবার নিচে নামলো, এখানে আবার নিচে নামলো, কিন্তু ধীরে 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 মার্কেটকে কি করছে না, মার্কেটকে তুলে নিয়ে গেছে। একই রকমভাবে যেমন করে 5 মিনিট টাইম ফ্রেমে আমি আগের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু আপনি কি করতে পারতেন, আপনি এখানেও একটা চ্যানেল বা একটি জায়গাকে আঁকতে পারতেন। যখন সেটিকে ব্রেক করলো, তখন দেখুন নিচে দিকে নামলো। এবং যদি আপনি ভালো করে দুটো দিনের একটা তুলনামূলক আলোচনা করেন, আগের দিন যা দেখিয়েছি সেই শিক্ষাটাকে যদি আপনি কাজে লাগাতে পারতেন, তাহলে যেমন এই মুভমেন্টটাকে পেতে পারতেন, তেমনি করে এই মুভমেন্টটাকেও পেতে পারতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ট্রেন্ড লাইনটা আমি এঁকেই রেখেছিলাম, এটাকে যদি একটু বাড়িয়েও নিতেন মনে মনে যে এটা সত্যিকার তো ট্রেন্ড লাইন, মার্কেট যে উপরে উঠেছে এখানে কিন্তু ধাক্কা খাবে। যখন দেখলেন বড় উইক, তার মানে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে, সুতরাং মার্কেট এখান থেকে পড়বে, অর্থাৎ এই পয়েন্টটাও কিন্তু আপনি ভোগ করতে পারতেন। আবার শেষ মুহূর্তে এই মোমেন্টামটাও কিন্তু আপনি নিতে পারতেন। সুতরাং আপনি যদি এই বিশ্লেষণটা শেষ অবধি শুনে আজকে আছেন, শুনছেন এবং কালকে শোনেননি বা এটাকে ব্যবহার করেননি, তাহলে কিন্তু আপনি
মিস করলেন। আচ্ছা, আপনি এখানে যদি উল্টো দিকে একটা ট্রেড লাইন আঁকতেন, উল্টো দিকে যদি আপনি একটা জোন আঁকতেন, তাহলে আপনি দেখুন যেখানে কি মনে হচ্ছে ব্রেকআউট ঘটলো, রিটেস্ট করলো এবং মার্কেট উপরের দিকে গেল, আপনি সেটাকেও নিতে পারতেন, আপনি এখানেও নিতে পারতেন, এখানেও কিন্তু একই। অর্থাৎ আপনি কিন্তু যখন সুযোগ আছে তখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন। তো যাই হোক, আমি আমি আপনাকে ট্রেড নেওয়ার জন্য কোনো উপদেশ দিচ্ছি না, কেমনভাবে করতে তো সেই কথা বললাম। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এই হচ্ছে নিফটির অ্যানালিসিস। যারা শুনছেন আশা করি আপনাদের ভালো লাগছে। আমাকে আপনারা জানাতে পারেন যে আপনাদের কেমন লাগছে, তাহলে আমি উৎসাহ পেতে পারি। আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা সে কথা আমাকে বলতে পারেন যে এটা করুন, তাহলে আমাদের আরও উপকার হবে। আমি চেষ্টা করব সেটা করার। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের কালকের দিনটা ভালো যাবে। নমস্কার, ধন্যবাদ।